হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে নমস্কার, সালাম এবং আদাব জানাচ্ছে। তো নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। বেসিক্যালি আমি বিভিন্ন দেশের সামরিক বাহিনীর শক্তির উপরে ভিডিও দেখি। তো আজকে সেই বিষয়ের বাইরে গিয়ে একটা খুবই ডিফারেন্ট ভিডিওর উপরে রিয়েক্ট করব। সেটি হচ্ছে বাংলাদেশ এবং কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির ব্যাপারে। 2007-8 থেকে শুরু করে 2018-19 পর্যন্ত দেব আর জিতের মাধ্যমে যে ছবিগুলো রিমেক করা হয়েছে সাউথ ইন্ডিয়া থেকে, সেই ছবিগুলো কিন্তু দারুণ চলেছে এবং বাংলাদেশেও চরম লেভেলে জনপ্রিয়তা পেয়েছিল। এবং ওই ছবিগুলো দেখে বাংলাদেশের মানুষ একটা সময় আফসোস করত যে টলিউডে কেন এই ধরনের ছবি তৈরি করা হয় না। এই কলকাতায় একটা সময় বাংলাদেশের ছবি রিমেক করত এবং এই রিমেক করা ছবিগুলো কিন্তু তেমন একটা চলে না, মানে বারবার ব্যর্থ হয়েছিল। তো চলুন আজকে সেই প্রসঙ্গে একটা ভিডিও দেখি। ভিডিওটির টাইটেলটা হচ্ছে বাংলাদেশের সিনেমা রিমেকে ব্যর্থ কলকাতা। কি কারণে ব্যর্থ হয়েছিল আসলে চলুন একবার দেখে আসি। লেটস গো। 1 2 3। ভাই লোক, বর্তমান সময়ে আমরা কলকাতার সিনেমার মান এবং ব্যবসার দিক থেকেও অনেকটা এগিয়েছি, কিন্তু 2010 থেকে 2020 এই সময়টাতে আমরা তাদের ধারে কাছেও ভিড়তে পারিনি। এই সময় দেব এবং জিৎ একটার পর একটা ধামাকা সিনেমা দিয়ে দুই বাংলা অর্থাৎ কলকাতা এবং বাংলাদেশ দুটো সিনেমা বাজারেই জাস্ট কাঁপিয়ে দিয়েছিল। আমারও ফেভারিট হিরো ছিল দেব, কিন্তু তাদের সেই সময়ের বেশিরভাগ সিনেমায় ছিল তামিল কিংবা সাউথ ইন্ডিয়ান সিনেমার নকল, আই মিন রিমেক, যার ফলে বর্তমানে তারা মৌলিক গল্পের সিনেমা সবগুলো তামিল সিনেমার কপি হয়ে যাচ্ছে। অবাক হবেন, একটা সময় ছিল যখন তারা আমাদের বাংলাদেশের অনেকগুলো আইকনিক সিনেমা রিমেক করেছিল, কিন্তু কোনোবারই তারা পুরোপুরি সফল হতে পারেনি। ভাই লোক, আজকে আমি এমন 5টি বাংলা সিনেমা নিয়ে কথা বলবো যেই সিনেমাগুলো কলকাতার ইন্ডাস্ট্রি রিমেক করেছিল, এবং আমার তালিকায় এমন কিছু সিনেমা রয়েছে যে সিনেমাগুলো আগে কলকাতায় বানানো হয়েছিল কিন্তু পরবর্তীতে বাংলাদেশে সেই সিনেমাটাকেই আবার আমাদের হিরোরা নিজস্ব স্টাইলে চমৎকার করে প্রেজেন্ট করেছিল। তো কি অবস্থা, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো বাংলা আইকনিক সিনেমা রিমেক ইন কলকাতা। নাম্বার 5, প্রেমের সমাধি। যে সিনেমা নিজেকে জাস্ট উজাড় করে দিয়েছিল, এটা বকুল প্রিয়া নামে রিলিজ হয়েছিল কলকাতায় বলা হয়। দেখেছি ছবিটা, অনবদ্য অভিনয় আর প্রেমের সমাধি গানটি সিনেমাটাকে আইকনিক কাল্ট ক্লাসিক সিনেমা বানিয়ে দিয়েছিল। এই সিনেমাটাকে ঠিক রিলিজ হওয়ার 1 বছর পরেই বকুল প্রিয়া নামে কলকাতায় রিমেক করেছিল, যেটাতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ স্যার। অনেস্টলি বলতে গেলে বকুল প্রিয়া সিনেমাটি প্রেমের সমাধি সিনেমার ধারে কাছেও আসতে পারেনি। যেখানে বাপ্পারাজের এক একটা শট জীবন্ত মনে হচ্ছিল, সেখানে প্রসেনজিৎ স্যারের অ্যাক্টিং দেখে মনে হচ্ছিল তাকে কেউ জোর করে অভিনয় করাচ্ছে। হতে পারে না, আমি বিশ্বাস করি না। প্রেমের সমাধি সিনেমার সাথে বাপ্পারাজের অ্যাক্টিং তো উফ, বলার মতো না। প্রিয়ের বিয়ে হতে পারে না। তবে দুঃখের ব্যাপার যে এত বছর পর প্রসেনজিৎ স্যার আজ কোথায় চলে গেছেন, আর আমরা বাপ্পারাজের মতো অভিনেতাকে কাজে লাগাতে পারছি না। নাম্বার 4, উল্টাপাল্টা। যে সিনেমাটা বহু ভাষায় রিমেক করা হয়েছে। প্রথমে দক্ষিণ ভারতে 2006 সালে ডিরেক্টর এস রাজামৌলি রবি তেজাকে নিয়ে বানিয়েছিলেন এই সিনেমাটি। পরবর্তীতে মহানায়ক মান্না এই সিনেমাটি রিমেক করেছিলেন উল্টাপাল্টা 69 নামে। যেই সিনেমাটি দেখার পর আমার কাছে মনে হয়েছিল সিনেমার মধ্যে অ্যারেঞ্জমেন্ট কম থাকলেও অভিনয়ের দিক থেকে রবি তেজাকে অনেকটাই ছাড়িয়ে গিয়েছিলেন মহানায়ক মান্না। সিনেমায় কম বাজেট থাকলেও রবি তেজার থেকে ভালো, রবি তেজার মুভি থেকেই মূলত এটা কপি করা হয়েছিল। পরবর্তীতে সিনেমাটি বলিউডে অক্ষয় রাউডি রাথোর নামে এবং কলকাতায় প্রসেনজিৎ স্যার বিক্রম সিংহ নামে রিমেক করেছিলেন। কলকাতার বিক্রম সিংহ সিনেমায় এটা মান্নার ছবির অনেক পরে দেখে মনে হচ্ছিল যে সে রাউডি রাথোরের অক্ষয় কুমারকে মন প্রাণ দিয়ে কপি করার চেষ্টা করছে, কিন্তু দুঃখের বিষয় কপি তো হয় নাই, উল্টো তাকে দেখতে বেশ বাজে লাগছিল। আমি 6 মাস ধরে তোদেরকে খুঁজে বেড়াচ্ছি। ইটস আ ভেরি ব্যাড রিমেক। নাম্বার 3, প্রিয়া আমার প্রিয়া। এই সিনেমাটিও প্রথমে দক্ষিণ ভারতে বানালেও তারপরে কলকাতায় রিমেক করা হয়, যেখানে অভিনয় করেছিলেন সুপারস্টার জিৎ। পরবর্তীতে শাকিব খান এই সিনেমাটি করে। এই সিনটা দেখে বলুন তো জিৎকে কি কোন রকম বখাটে যুবক মনে হচ্ছে? দেখে ভদ্রভদ্র লাগছে। তবে এর রিমেকে শাকিব খান সিনেমায় নিজেকে একদম পারফেক্ট ভাবে পোর্ট্রে করেছেন। একজন বখাটে এই মুভিটা বাংলাদেশে আসলে খুবই পপুলার। স্টাইলে প্রিয়া আমার প্রিয়া ভিন্ন রকম ভাবে প্রেজেন্ট করেছিল সে। আর সিনেমার নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া গানটি তো কখনো পুরনোই হবে না। সিনেমাটিও ধামাকা ব্যবসা করেছিল সেই সময়। আমাকে যে ধোলাই করতে আসবে তাকে ইস্ত্রি করে তোমার কাছে পাঠিয়ে দেবো। I love you. What?
নাম্বার 2, বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না সবচেয়ে কাল্ট বিশেষত ক্লাসিক এই মুভি। সিনেমাটি কলকাতায় চিরঞ্জিত স্যারকে দিয়ে রিমেক করা হয়েছিল। আমরা জানি ইলিয়াস কাঞ্চন স্যারের সবচেয়ে আইকনিক ক্যারেক্টার হলো বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার রাজপুত্রের ক্যারেক্টারটি, যার কারণে তিনি বাংলা সিনেমার রাজকুমার উপাধিও পেয়েছেন। কলকাতার সিনেমাটিতে একই গান আর অনেক চরিত্রে একই শিল্পীদের ব্যবহার করা হলেও অভিনয়ের দিক থেকে চিরঞ্জিত স্যার ইলিয়াস কাঞ্চন স্যারের লেভেলটা ছুঁতেই পারেনি। আর বাংলাদেশের লোকেশন, সেট ডিজাইন এতটাই মনোমুগ্ধ করছিল যে মানুষ সিনেমা হলে সিনেমার মধ্যে হারিয়ে গিয়েছিল রাজা রানীদের যুগে। তারা চরিত্রগুলোকে অনুভব করতে পেরেছিল আর সিনেমাটিও হয়ে গিয়েছিল ব্র্যান্ড। গরিব প্রজাকে প্রাসাদে ডেকে এনে গলা ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দেয়। আমি সেই রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাই। কিন্তু কলকাতার সিনেমাটির লোকেশন কিংবা সেট ডিজাইন দেখে সেই ফিলটাই আসেনি যে এটা আমরা কোনো আগেরকার গল্পের সিনেমা দেখছি। গরিব প্রজাদের প্রাসাদে ডেকে এনে আবার গলা ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দেয়। আমি সেই রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাই। নাম্বার 1 দেখার আগে যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও মিস করবেন। সো প্লিজ সাবস্ক্রাইব সজীবের ডাইরেক্ট পয়েন্ট এন্ড লাইক দ্য ভিডিও। নাম্বার 1, সুজন সুখী আমার মোস্ট ফেভারিট সিনেমাগুলোর মধ্যে একটি। সর্বপ্রথম 1975 সনে প্রয়াত লিজেন্ডারি অভিনেতা ফারুক স্যার এই সিনেমাটি করেছিলেন। তারপর 1995 সনে সালমান শাহ এবং শাবনূরকে দিয়ে এই সিনেমাটি রিমেক করানো হয় এবং আমার কাছে মনে হয় 1975 সনে ফারুক স্যার যা যা মিস করেছিলেন এই সিনেমায় তা একেবারে পরিপূর্ণ করে দিয়েছিলেন সালমান শাহ তার দুর্দান্ত অভিনয় দক্ষতা দিয়ে। তাকে দেখে মনে হচ্ছিল একেবারে গ্রামের গাওয়া ছেলে। অভিনয় দেখে বুঝতেই পারবেন না যে সে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম স্টাইলিশ হিরো। একেবারে গ্রামের সাথে মিশে গিয়েছিলেন সালমান শাহ। মাইয়ার খাই খাই ভাব দেখছোস, যেন গিল্লা খাইবো। আবার নাম রাখছে কুসুম, দেখতে তো ভুতুমের মতো। এই সিনেমাটিকেও সেই সময় কলকাতায় সালমান শাহ চ্যাটার্জিকে দিয়ে রিমেক করানো হয়েছিল, কিন্তু তার পারফরমেন্স সালমান শাহর পারফরমেন্সের সাথে ম্যাচ করানো তো দূরের কথা, সেভাবে ডেভেলপই করতে পারেনি। গ্রামের ছেলেদের ন্যাচারাল ভাবটাই সে পোর্ট্রে করতে পারেনি বলে আমি মনে করি। আর সবচেয়ে বড় বিষয় হলো সিনেমার লোকেশনই আসলে ঠিকঠাক ম্যাচ করাতে পারেনি তারা, যার ফলে সিনেমার অরিজিনালিটিটাই নষ্ট হয়ে গিয়েছিল। মেয়ের কি ভাবসাব, জানা করে গিলে খাবে, আবার নাম রেখেছে কুসুম। তো ভাই লোক, এই ভিডিওতে আমি মোটেও কলকাতার কোনো সিনেমাকে ছোট করিনি, শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি। আপনার কি মনে হয় এই সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটা কলকাতায় আমাদের চেয়েও ভালো করে করেছে, অথবা কলকাতার রিমেক সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা কি ছিল বলে আপনি মনে করেন? অবশ্যই আমার কমেন্টে জানাবেন। তো ভাই লোক, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। অ্যাকচুয়ালি এই লিস্টে আরো অনেক ছবি আছে, যেমন বাবা কেন চাকর, এই ঘর এই সংসার। এই মুভিগুলো কিন্তু কলকাতায় রিমেক করা হয়েছিল বাংলাদেশ থেকে, কিন্তু সেই পরিমাণ আউটপুট আসে নাই। অর্থাৎ বাংলাদেশের মুভিগুলোর যে পারফরমেন্স সেগুলো কিন্তু সেই লেভেল পর্যন্ত পৌঁছতে পারে নাই। আমি এই মুভিগুলো দেখেছি, তুলনা করতে গেলে আকাশ পাতাল ডিফারেন্ট আপনারা খুঁজে পাবেন। আপনারা চাইলে নিজের থেকে এগুলা দেখতে পারেন। তো যাই হোক, একটা সময় হারিয়ে যাওয়া ডালিউড কিন্তু আস্তে আস্তে আবার পুনরুজ্জীবিত হচ্ছে এবং রিসেন্টলি ডালিউড খুব ভালো পারফর্ম করতেছে। যদিও এটা এক নায়ক কেন্দ্রিক, অর্থাৎ শাকিব খানের উপর ডিপেন্ড করেই আপাতত চলতেছে। নতুন কোনো হিরো সেভাবে দাঁড়াতে পারতেছেন না শাকিব খানের সামনে। যেমনটা আমরা দেখেছিলাম কলকাতায় এক ঝাঁক নতুন নায়ক এসেছিলেন, জিতের পরে দেবের পরে সোহমের পরে হিরণ। বাংলাদেশে কিন্তু ওই ধরনের নায়কের পাইপলাইনটা নাই, অর্থাৎ নতুন নায়ক আসার সুযোগ পাচ্ছে না। তো যাই হোক বন্ধুরা, একটা সময় ডালিউড যে পজিশনে ছিল হয়তো সেই পজিশন আবার ফিরে পাবে, এটা আশা করি। আর ইদানিংকালে কলকাতা কিন্তু তেমন একটা ভালো ছবি দিতে পারতেছে না, ওই জায়গাটাই মূলত ডালিউড করে দিচ্ছে। ডালিউডের যে ছবিগুলো রিসেন্টলি মুক্তি পাচ্ছে শাকিব খানের মাধ্যমে, ওই ছবিগুলো শুধু ডালিউড না, টলিউড মানে কলকাতাতেও কিন্তু সমান জনপ্রিয় এবং সমান আলোড়ন সৃষ্টি করেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সবাই।